দর্শক আপ পূর্বাপরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ফাতেমা বারা। আজকে আমরা কথা বলবো নতুন বছরের রাজনৈতিক ভাবনা এই বিষয়ে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আফসান চৌধুরী, শিক্ষক ও গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একই সাথে আছেন নুরুল কবির, সম্পাদক নিউ এজ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা একই সাথে। দর্শক আমাদের এই অনুষ্ঠানের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে পারবেন। যেমনটা আমরা সবাই জানি যে সময় স্রোত ঘটনাকে অতীত করে ফেলে এবং অতীতের ফ্রেমে আমরা ফেলে এসেছি 2015-কে। এই 2015 সালে কি কি হয়েছিল, কি ঘটনা ছিল, কেমন ছিল ভাবনা, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে নতুন বছর যেটা আছে সেই নতুন বছরে কি হতে পারে রাজনৈতিক ভাবনা থেকে শুরু করে সবকিছুই থাকবে আজকের এই অনুষ্ঠানে। শুরুতে আমি চলে যাচ্ছি নুরুল কবির, সম্পাদক নিউ এজ, আপনার কাছে। যদি বলতেন এক কথায় যে নতুন বছরের রাজনৈতিক ভাবনা, এক কথায় না একটু ডিটেইলসেই বলতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে নতুন বছর বলে কিছু নাই, কারণ সময় নিরন্তর গতিশীল একটা ব্যাপার। মানুষ এটাকে হিসেব করবার জন্য, নিজেদের সুবিধার জন্য এটা সময়টাকে ভাগ ভাগ করে নেয়। কেউ চন্দ্র সূর্য দেখে, কেউ নানান ঐতিহাসিক ঘটনা দেখে। আর রাজনৈতিকভাবে আগামীটা কি হবে আপনার কথার মধ্যে অর্ধেকটা আছে। যদি নতুন বছর না থাকে তাহলে নতুন কি হবে সেটা আসলে পুরনোর মধ্যেই গঠিত থাকে। আফসান ভাই ইতিহাসের লোক, ইতিহাসের ছাত্র এবং শিক্ষক, উনি আমার চেয়ে অনেক ভালো বলবেন। কিন্তু আমি একটা কথা বলি, এক বিখ্যাত ইতিহাসবিদের একটা কথা আছে, পাস্ট ইজ প্রেজেন্ট পলিটিক্স। তাহলে এই বছরের রাজনীতি কি হবে সেটা নির্ভর করে আপনারা যাকে গত বছর বলছেন সেই গত বছরে কি কি হয়েছে তার একটা ধারাবাহিকতাই চলতে থাকবে। গত বছর কি কি হয়েছে, আর যদি বলি যে গত বছর তো ভীষণ ঘটনাবহুল ছিল, আমরা রাজনীতি দিয়ে শুরু হয়েছিল, রাজনীতিতে এসেই শেষ হয়েছে। যদি আমরা নির্বাচনের কথা ধরি, 5 জানুয়ারি নির্বাচনের সেইটার একটা সহিংসতা ছিল, আবার শেষ হলো যখন পুনর্নির্বাচন দেখেছি আমরা, তো মানে গত বছরটা একেবারেই রাজনৈতিক বলা যায় ছিল। আপনি যেটাকে গত বছর যেভাবে আপনি ডিফাইন করেছেন এটাকে ইতিহাসবিদরা বলবেন ইভেন্ট। এরকম অনেক ইভেন্ট আছে, রাজনীতির ইভেন্ট আছে, সংস্কৃতির ইভেন্ট আছে, অর্থনৈতিক ইভেন্ট আছে, খেলাধুলার ইভেন্ট আছে। তো এগুলো একটা জনগোষ্ঠীর মধ্যে নানান ইভেন্ট জড়িয়েই এক ধরনের ঘটনার প্রবাহ তৈরি হয়। তো যেগুলো যেইভাবে হয়েছে, যেই সামাজিক রাজনৈতিক শর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেই শর্তগুলো যদি এখনো বিদ্যমান থাকে তাহলে ওই রকম ঘটনা ঘটে থাকবে। ডিগ্রি কি হবে কি হবে না সেটা নির্ভর করবে নতুন কোনো উপাদানের মধ্যে তৈরি হচ্ছে কিনা, কিংবা আমরা যেটাকে অতীত বলছি সেই অতীতটার থেকে এখানে যারা পলিটিক্সের কথা যদি বলেন, পলিটিক্সের যারা প্লেয়ার তারা কি কি শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা কিভাবে স্ট্র্যাটেজাইজ করেন তার উপরে নির্ভর করবে। যেমন ধরুন, আপনি যদি বাংলাদেশের প্রধান রাজনৈতিক সমস্যার কথা বলেন, আপনি একটা বলেছেন অলরেডি, নির্বাচন। তো নির্বাচন একটা ইভেন্ট, সেই ইভেন্টের তো কত লক্ষ্য আছে। অর্থাৎ সমাজে গণতন্ত্র বা রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে কি থাকবে না, তার মধ্যে নির্বাচন একটা ছোট ব্যাপার। এই অর্থে ব্যাপার, কারণ নির্বাচন নিজে গণতন্ত্র নয়, গণতন্ত্রের জন্যে নির্বাচনটা দরকার। কেন? কারণ এটার মধ্য দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি এটাকে বলে যে মানুষ জনগণের সম্মতি ভিত্তিক যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সম্মতি আদায়ের একটা পথ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এবং সেই সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকার যদি তারই দেওয়া নির্বাচনী ম্যানিফেস্টোতে অনুযায়ী কাজ করে এবং তার প্রতি যদি সম্মতি থাকে জনগণের, তাহলে এটা বলা যাবে যে এটা গণতান্ত্রিকভাবে সরকারটা চলছে। গত বছর কোনো গণতান্ত্রিক সরকার সমাজে ছিল না, রাষ্ট্রের মধ্যে অধিষ্ঠিত ছিল না, এখনো নেই। কারণ হচ্ছে সাধারণভাবে যেই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে একটা কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার কথা, সেই ধরনের নির্বাচনের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয় নাই। 153টা আসন হয়েছে যে নির্বাচন ছাড়া, আর সরকার গঠন করতে লাগে 151টা বা সিম্পল মেজরিটি যেটা লাগে। তো সেইটা তো থাকতে, সুতরাং এটা একটা রাজনৈতিকভাবে বৈধ সরকারও নয়, আইনের স্পিরিটের দিক থেকে সংবিধানের সেটাও নয়। এবং তারপরে এই সরকার আবার
আরো কতগুলো নির্বাচন করেছে, উপজেলা নির্বাচন করেছে, আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন সর্বশেষ দিনে বছরে করলেন এরা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমবারের যে জাতীয় নির্বাচনটা তারা এইভাবে করেছিলেন, কেন করেছিলেন? তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে এবং থাকার কিংবা বিদায়ের ক্ষেত্রে আমার ধারণা আপনার আমার চাইতে তো বেশি বোঝেন তারা। কারণ তারা ওই এখনকার সরকারে যারা শীর্ষে আছেন, যারা পলিসি মেক করেন, তারা খুব ভালো করে জানতেন যে 5ই জানুয়ারিতে 2 বছর আগে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তারা ক্ষমতা আসতেন না। সে কারণেই তাদেরকে এগুলো করতে হয়েছে। তাহলে ক্ষমতা আসতেন না কেন? কারণ তখন তিনি তারা অনেক মত দ্বিমত তো আছে। আমি আমাকেও জিজ্ঞেস করছেন তো নাকি? আচ্ছা, আমি আমারটা বলছি। তো এইটা তারা করেছেন বলেই এই কায়দা কানুনগুলো করেছেন। তো তারপরে তখনই যদি তার জনপ্রিয়তার মান এত উচ্চতা এত নিচে নেমে থাকে, তারপরে আরো 2 বছরে কিন্তু আর জনপ্রিয়তা বাড়বার কোনো কারণ নাই। কারণ যত বেশি ক্ষমতা থাকে তত বেশি পৃথিবীর সমস্ত সরকারের অধিকাংশ ক্ষেত্রে তার জনপ্রিয়তা কমতে থাকে, গরিব দেশের জন্য তো বটেই। তো সেইখানে লক্ষ্য করুন, প্রতিটা বড় ধরনের নির্বাচনের আগে সরকারকে প্রথম যে কাজটা করতে হচ্ছে, আমরা লক্ষ্য করছি হাজার হাজার বিরোধী রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করতে হয়। এর প্রতিটা বড় ধরনের নির্বাচনের আগে হচ্ছে। তো যেই সরকারকে 153টা আসনে নির্বাচন না করে আসার ব্যবস্থা করতে হয়, যেই সরকারকে পরবর্তীকালে আপনার স্থানীয় পর্যায়ে নির্বাচন আগে হাজার হাজার আপনার কর্মীদেরকে গ্রেফতার করতে হয়, তার সেই ব্যবস্থাকে তাকেও যেমন জনপ্রিয় সরকার বলা যায় না, এই সরকারকেও গণতান্ত্রিক সরকার বলা যায় না। অন্যদিকে যাদেরকে গ্রেফতার করে তাদের কি অবস্থা, বিরোধী দলের কি অবস্থা গত বছর ছিল, তার পরিবর্তনটা এখানে বা অন্য কোনো আকার প্রকার আমরা দেখতে পারবো কিনা? আমার মনে হয় না। কেন মনে হয় না? আপনি লক্ষ্য করুন, আজকেই সকালবেলা আমরা দেখলাম যে বিএনপির সেক্রেটারি জেনারেল, ব্যক্তিগতভাবে সম্মানিত লোক এবং তার অনেক কি বলে যে অ্যাডমায়ার আছে, এমনকি সরকারি দলের মধ্যেও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এই মির্জা ফখরুল, উনি বললেন এই বছরে বিএনপির মূল চ্যালেঞ্জ হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমি এটা শুনে যেটা আমার মনে হলো, আসলে একটা বিরোধী দল হিসেবে একটা গণতান্ত্রিক ডিসপেনসেশনের মধ্যে তারা তাদের চ্যালেঞ্জটা কি এইটাই এখনো ঠিক মতো শনাক্ত করতে পারে নাই। তাদের চ্যালেঞ্জ হচ্ছে উনি কি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। তো একটা সংগঠন যে নিজে গণতান্ত্রিক না, সেই সংগঠন যেমন ক্ষমতায় থেকে গণতন্ত্র দিতে পারে না, আবার ক্ষমতার বাইরে থেকেও সে গণতন্ত্র উদ্ধার করতে পারে না। তার 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে তার পার্টির মধ্যে, অর্থাৎ ওইখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে পারে কিনা। 2 নম্বর কথা হচ্ছে তারা যে বিভিন্ন নির্বাচনে যে ক্যান্ডিডেট ঠিক করে, এই ক্যান্ডিডেট ঠিক করাটাও তাদের দলীয় ভেতরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক করে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেই কারণে এই সরকার অজনপ্রিয় কিংবা আমরা গণতান্ত্রিক বলছি না, বা কতগুলো জিনিস প্রতিদিন আমরা দেখতে পাই, যেমন ধরুন একদিক থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি ব্যাংক উজাড় হচ্ছে। তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে একটা বিশেষ শ্রেণীর বা বিশেষ দলের সঙ্গের লোকের ব্যাংক লুট করবার কথা ছিল না, কিংবা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সাম্য থাকবার কথা ছিল। আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা দেখছি যে সরকারের পরিসংখ্যানই বলে এখন যে প্রতিদিন আমাদের বা প্রতি বছর সমাজের মধ্যে আপনার বৈষম্যহীনতা বাড়ছে, কিংবা আইনের শাসন বৈষম্য বাড়ছে। তো আইনের শাসন থাকবার কথা ছিল। আমরা দেখছি যে গুম, খুন এবং একই সঙ্গে গুপ্ত হত্যা, তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চলছে। এই কাজগুলো করছে না বলেই করছে বলেই এই সরকারকে আমরা অগণতান্ত্রিক বলছি। তাহলে গণতন্ত্র উদ্ধার করবার জন্য তারা যারা ক্ষমতার বাইরে আছেন, তারাও তো এখনো পর্যন্ত আমাদেরকে এই কথা বলেন নাই জনগণকে, যে তারা ক্ষমতায় গেলে এই সমস্ত কাজ যারা করেছে তাদের বিচার করবে এবং নিজেরা এই কর্মগুলি কখনো করবেন না। ফলে জাস্ট একটা বাক্যে শেষ করে আমি পড়বে যে ফলে একদিক থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ঘটনা প্রবাহ এই বছরের নতুন করে পরিবর্তন হওয়ার এখনো কোনো লক্ষণ সরকারের দিক থেকে নাই। অন্যদিক থেকে বিরোধী দল তার চ্যালেঞ্জ হিসেবে গণতন্ত্র উদ্ধারের জন্য যে চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করবার কথা সেটাও করে নাই। ফলে আমার ধারণা যে পাস্ট যদি হয় প্রেজেন্ট পলিটিক্স, তাহলে এই বছর সেই পলিটিক্সটার ধরন কোনো গুণগত উত্তরণ ঘটবে বলে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আপনি কি সহমত পোষণ করছেন এক্ষেত্রে? আমি তো
এই মুহূর্তে সাংবাদিক হিসেবে বলবো না, আমি ইতিহাসের লোক হিসেবে বলবো যে কবি যে কথাগুলো বলছিল এটা তো বর্ণনা, বর্তমান অবস্থার বর্ণনা। আমার কাছে যেটা মনে হয় যে ইতিহাসের কি এই খণ্ডনটা সম্ভব না, ইতিহাসটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি বলেন, যেটা একেবারে শেষ পর্যায়েটা শুরু হয়েছিল 6 দফা আন্দোলনের মাধ্যমে। 6 দফা ছিল বৈষম্য বিরোধী তার আন্দোলন, এবং সেটার ভিত্তিতে কিন্তু পাকিস্তানিরা এটাই পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সেই কারণেই পাকিস্তানিরা নির্বাচনে আওয়ামী লীগ জিতে যাওয়ার পরে তাদের ক্ষমতা হস্তান্তর করেনি। তাদের ক্ষমতা দিলে আর পাকিস্তান থাকে না, এটাই ছিল কারণ। 71 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের, যেহেতু আমি গবেষণা করি, মুক্তিযুদ্ধ আমার গবেষণার প্রধান বিষয়, বৈষম্যর বিষয়টা কিন্তু খুব প্রবল ছিল। তো মানুষ কি মুক্তিযুদ্ধ করতে গেছে যে এটা ভেবে যে আমি বৈষম্য থাকবে না, এখানে গণতান্ত্রিক অধিকার থাকবে, এরকম না। সে টিকে থাকার জন্য তার জীবনটা কি, তার জীবনটা হচ্ছে কম বৈষম্য থাকবে, মানুষের মধ্যে একটা সহমর্মিতা থাকবে, মানুষ খেতে পাবে, পড়তে পাবে, বাচ্চাদের স্কুলে দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি যদি 72 সালের পর থেকে অবস্থাটা দেখেন, তাহলে আপনি কোনো কারণে বলতে পারবেন না যে সেসব সরকারগুলো, দলগুলো এসছে বিভিন্ন সময়, তারা জনগণের কথা খুব একটা চিন্তা করে তারা রাজনীতি করেছে। মোটামুটি এই যে রাষ্ট্রকে আমরা, এটা আমি পড়াবার কথাই বলি, যে রাষ্ট্রকে পড়াতে গিয়ে আমরা যেটা করি, সরকার আর রাষ্ট্র সমার্থক করে ফেলি। এটা খুব তাত্ত্বিকভাবে ভ্রান্ত। রাষ্ট্রের অধীনে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সরকারি অংশ, একটা হচ্ছে সামাজিক অংশ। সামাজিক অংশ বারবার 71 সালে সামাজিক অংশের বিজয় হয়েছিল, সরকারি অংশের এত বড় বিজয়টা ছিল না। মানুষ সমাজ যদি না 71-এ মানুষ বাংলাদেশের পক্ষে দাঁড়াতো, দেশ স্বাধীন হতো না। তারা বর্জিত, তাদেরকে বাদ দিয়ে আপনি রাজনীতি তৈরি করছেন। সেক্ষেত্রে 72-এর পরে মানুষে এইটা থেকে দূরে যাচ্ছে, সরকার থেকে দূরে যাচ্ছে। কিন্তু সরকার যারা চালায়, তারা সে আওয়ামী লীগ হোক কি বিএনপি হোক, আর তো কোনো দল আর সেনাবাহিনী, এই তিনটা দলই তো আমাদের দেশে রাজনীতিতে ক্ষমতায় আসে। তিনজনদের আর্থিক অবস্থা খুব ভালো হচ্ছে। মোটামুটি বড় লোক বলতে আপনি যদি বোঝান, তাহলে এই তিন দলেরই লোক, এর বাইরে তো আপনি এমনিতে বড় লোকও হতে পারবেন না। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই স্বাধীনতার প্রধান ফল বা প্রধান লাভটা হচ্ছে বড় লোকদের। বড় লোকীকরণের প্রক্রিয়াটা খুব সবল হয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ এই দেশের বড় লোক না, তাহলে ব্যবধানটা অনেক বেড়ে গেছে। আমি একটু বোঝার জন্য বুঝতে চাইছি, আপনি কি বিত্তবান মিন করছেন বড় লোক বলে? আর কি বলবো, বিত্তবান। গ্রেট ম্যান বলে তো, গ্রেট ম্যান তো আমি জানি না, গ্রেট ম্যান না, আমি বিত্তবান বলতে বড় লোক, বিত্তবানই বলেছে। এটা এর ফলে যেটা হয়েছে, আমি যেহেতু আবার বলছি যে মাঠের, আমি আজকে এই আমার ফিল্ডের ডেটা আসছিল যে মানুষের ধারণা হয়ে গেছে যে সরকারের কাছ থেকে পাওয়ার কিছু নাই, তো সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় সরকার হোক। তো আমাদের যেটাকে রাজনৈতিক সংকট বলছে, এবং কবি তো একটা রাজনৈতিক পত্রিকার সম্পাদক, তো সে অনেক ভালো বিষয়টা বোঝে। কিন্তু আমাদের দেশের মানুষ সকল সরকারি ব্যবস্থা থেকে একটু দূরে একটু থাকতে চায়। তো সেখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের দলগুলো চায় সরকারকে নিয়ে যেতে তার বাড়িতে, আর সাধারণ মানুষ চায় যে আমার বাড়িতে একটু একটু আস্তে ঢুকুক। হয়তো শেষ পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু একটু আস্তে ঢুকুক, কারণ শেষ পর্যন্ত আমাকে আমার অবস্থাটাই দেখতে হবে। যে কারণে আপনি দেখেন আমার দেশে সম্ভবত আর রাজনৈতিক আন্দোলন বলতে যেটা বোঝায়, আমরা যেটা ভাবনায়, আমরা 69 দেখেছি, আমার বয়স ছিল 69 দেখার মতো, অংশগ্রহণ করার মতো বয়স ছিল। 71 দেখেছি, 90-তে সেই তুলনায় গ্রাম পর্যায়ে এতটা হয়নি, তবে বিভিন্ন জায়গায় হয়েছে, বড় আন্দোলন হয়েছে। সেগুলো আর সম্ভব মানে আন্দোলনটা স্তিমিত হয়ে গেছে, কারণ আপনি আন্দোলন থেকে কিছু পান না। তো মানুষ কি আন্দোলন কি এক সময় ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়, এটাই কি এটা একটা কারণ হতে পারে বা এরকম কিছু? না, আন্দোলন ডাইভার্ট আমরা কিন্তু একটা গণজাগরণের মতো একটা আন্দোলন দেখেছিলাম, শুরুতে কিন্তু অনেকেই আশাবাদী হয়েছিল যে এই তরুণরা অনেক কিছু করবে, বা কিন্তু এক সময় দেখেছিলাম আমরা আশাবাদী সব সময় হই, কিন্তু এই তরুণরা যে কিছু করবে, এটা তো শহরের মানুষের মধ্যবিত্তের আন্দোলন, এবং এটা তো ছড়িয়ে পড়াটাও তো সম্ভব, কারণ মধ্যবিত্ত চরিত্রই তো আর গ্রামে গিয়ে তো সে আন্দোলন করতে যাচ্ছে না। সেটা বিশেষ উদ্দেশ্যে শাহবাগ আন্দোলন করেছিল, সেটা সে হয়তো সফলও হয়েছিল, সরকার তখন গেছে, তার সঙ্গে এক হয়েছে, এখন তো শেষ হয়ে গেছে। একটা আন্দোলন তো আর শেষ হয় না। তো আমার মতে সাধারণ মানুষ এই আগামী বছরও আরো দূরে যাবে, এবং তারপর হচ্ছে আরো দূরে যাবে। এখন সেই অবস্থাটা কি আমরা পূর্বে দেখেছি কিনা বলতে পারবো না। আমরা ভারত না, আমরা অন্য দেশ না, যে যেখানে রাজনৈতিক আন্দোলন এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো একটু কাছে আসবে।
আমাদের দেশে ব্যবধানটা বাড়ছে। তো তার ভালো দিক সেটা হচ্ছে যে নিজের উপরে আমি আত্মনির্ভরশীল হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। মানে না হয় আপনি যদি অন্যের উপরে নির্ভর করেন, একটা সময় সেই মানুষটা দুর্বল হয়ে গেলে তো আপনার নিজেরই ক্ষতি হবে। আমার মনে হয় বাংলাদেশের যে চিত্রটা আসছে, এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, সে মানুষ নিজের উপরে আত্মনির্ভরশীল হচ্ছে। আত্মনির্ভরশীল না হয়ে তার উপায় নেই। রাজনীতি তাকে খুব একটা কিছু দিয়েছে বলে সে চোখের সামনে দেখতে পায় না। এটাই হচ্ছে। নুরুল কবির, আপনি নিশ্চয়ই আফসার ভাই বলেছেন যে তার কাছে এই ব্যাপারে তথ্য উপাত্ত আছে, আমরা সেটা দেখি নাই। কিন্তু যদি আমরা সাধারণভাবে জনসম্পৃক্ততা আন্দোলনের মধ্যে না দেখি, কিংবা ধরুন আমি বলছি একদিকে যে আওয়ামী লীগ খুব জনপ্রিয়তা হারিয়েছে, অথচ নির্বাচনে তারা যে সমস্ত অন্যায় বিচারগুলি করছে এগুলির মধ্যে তো রেজিস্ট্যান্স হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না, এটা সত্য। তার মানে হচ্ছে এই ওনার কাছে যে তথ্য উপাত্ত, যে আমার যে সাধারণ অবজারভেশন ধারণা যে মানুষ যে তার রাজনৈতিকভাবে এইটা একটাকে প্রতিরোধ করবার জন্য আর একটা পক্ষ অবলম্বন করছে না, তা এটার একটা কারণ হচ্ছে প্রচলিত, আমি বলবো যে প্রচলিত রাজনীতি সম্পর্কে মানুষের একটা সাধারণ অনীহা তৈরি হয়েছে। তো বাংলাদেশের তাহলে রাজনীতির দিক থেকে গণতান্ত্রিক রাজনীতির কথা যদি বলুন, দুটো বড় চ্যালেঞ্জ এখানে আছে, যেটা এই বছর আমরা দেখতে পাবো বা খেয়াল করব যে সেই চ্যালেঞ্জটা সমাজ মোকাবেলা করতে পারে কিনা। একটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের রাজনীতির সম্পৃক্ততা থাকবার কথা, সেটা এখন নাই। অর্থাৎ যখন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে নিজের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক স্বার্থের মেল বন্ধন খুঁজে পায়, তখন মানুষ একটা অর্গানিক রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়। সেখান থেকে বিযুক্ত হয়ে যাওয়া অর্থ হচ্ছে সমাজে এক ধরনের বিরাজনীতিকীকরণ হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার, কারণ রাষ্ট্র শেষ পর্যন্ত একটা রাজনৈতিক ব্যবস্থা। এই মানুষ যদি বিরাজনীতিকৃত হয়ে যায়, তাহলে কিন্তু যেই রাষ্ট্রকে নিয়ে আমরা অনেক অহংকার করি, আমি ঠিক অ্যাপারেটাস হিসাবে রাষ্ট্রের কথা বলছি না, সেটা আমি আসবো একটু পরে। এই যে দেশ নিয়ে আমরা যে অহংকার করি, সেই দেশ কিন্তু স্বাধীন, সার্বভৌম এবং নাও থাকতে পারে। এটা একটা বিপদের দিক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি লক্ষ্য করুন সরকারগুলো, মানে রাজনৈতিক বা গণতান্ত্রিক ব্যবস্থাটা হওয়ার কথা নয়। একটা সরকার তার জনগণকে ভয় পাওয়ার কথা, অর্থাৎ তার কাজকর্ম জনগণ মনিটর করছে, মনিটরিং করছে। এই কাজকর্মের ভিত্তিতে তাকে আবার পরবর্তী নির্বাচনে জাজ করবে। সে হয়তো ক্ষমতায় রিটেইন করতে পারবে, থেকে যাবে, অথবা ক্ষমতার থেকে সরে যেতে হবে। সেইখানেই যেখানে মানুষের সে থাকে, এম্পাওয়ার থাকে পলিটিক্যালি, সেখানে সরকার জনগণকে ভয় পায়। আমরা লক্ষ্য করছি মানুষ এখন সরকারকে ভয় পায়, সরকারের বাহিনীকে ভয় পায়, সরকারি লোকজনদের সামনে মন খুলে কথা বলে না। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, যেখানে সরকারের আনুগত্য থাকবার কথা জনমতের প্রতি, জনগণের প্রতি, সরকার উল্টো জনগণকে চায় যে তারা তার প্রতি অনুগত থাকুক। এগুলি অত্যন্ত অগণতান্ত্রিক একটা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন। যদি মানুষ আমরা তাহলে কি গণতান্ত্রিক সংগ্রামের দিক থেকে কিংবা অন্যভাবে রাষ্ট্রের গণতন্ত্রায়নের দিক থেকে, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যেটাকে বলে, এটা হবে কিনা, এটা নির্ভর করে সমাজে এমন কোন রাজনৈতিক কর্মসূচি, ভাবনা বিকশিত হয় কিনা, যেখানে মানুষ তার সেন্স অফ ওনারশিপ আপনার দেশের প্রতি, রাজনৈতিক ব্যবস্থার প্রতি জাগ্রত হয়, যেখানে তারা বুঝবে যে সরকারকে ভয় পাওয়ার কিছু নাই, সরকারকে বাধ্য করতে হবে জনমতকে ভয় পেতে, কিংবা সরকারের প্রতি অনুগত থাকবার ব্যাপার নাই, বরং সরকারকে জনস্বার্থের প্রতি অনুগত করতে হবে। এইটার কোনো, আমি সেটাই বলছি যে এইটার কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা অতীতেও কি কতটা দেখেছি এই বিষয়ে আমরা জানবো। দর্শক, আপনাদের পূর্বাপরে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন আমাদের।
আপনার ব্যাপারে আরো একবার স্বাগত। আমরা কথা বলছিলাম নতুন বছরের রাজনৈতিক ভাবনা নিয়ে। পুরনো বছরের বিভিন্ন কথায় উঠে এসেছে, রাজনৈতিক বিভিন্ন ইতিহাসে চলে এসেছে। এবারে আমরা জানতে চাইবো দুজনের কাছে, যেটা আমরা বিরতির ফাঁকে বলছিলাম, যে একটু যদি আশার কিছু আমরা জানতাম যে কেউ কি উঠে আসবে কিনা, এবং একই সাথে নুরুল কবির আপনার কাছে জানতে চেয়েছিলাম যে পূর্বেও আমরা কোনো ব্যতিক্রম দেখেছিলাম কিনা। দুটো প্রশ্নই থাকবে দুজনের কাছে, আপনারা যে শুরু করতে চান। আমি আশা নিরাশার, আমি কজালিস্ট, মানে কজালিস্ট মানে হচ্ছে যে কার্যকারণ, এটার বাইরে আর কিছু নাই। তো ইতিহাসের দিকে দেখলে আপনি দেখেন যে মানুষ যতই সংকটের মধ্যে পড়ুক, মানুষ উত্তরণ করতে পারে কিনা। বাংলার ইতিহাসটা কিন্তু খুব, ইংরেজ আসার পরে খুব কষ্টের ইতিহাস। আমাদের লোকজনদের যে জিনিসটা আমাদের মনে করায় না, যে ৭৬-এর মন্বন্তর, যেটা ১৭৭০-এর মন্বন্তর, যেটা সেই মন্বন্তরে ১ কোটি মানুষ না খেয়ে মারা গেছিল। এইরকম সংকট আমাদের জীবনে আর কোনোদিন আসবে না, কোনোদিন আসেও নি। আর ১৭৯৩-তে চিরস্থায়ী বন্দোবস্তের পরেই কিন্তু বাঙালি মধ্যবিত্ত মুসলমান তৈরি হয়েছে। অতএব ইতিহাসটা কোনোদিন এরকম না যে ঢালাওভাবে একদিকে উঠছে আর একদিকে নামছে বা একদিকে হয়েছে। আমাদের দেশে কিন্তু এটাই ছিল সবচেয়ে, সারা ভারতের সবচেয়ে অবস্থাপন্ন জায়গা, এখানে সবচেয়ে বেশি কৃষি কাজ হয়েছে। তো আমার মনে হয় সেটা পরিবর্তন কখন হলো, সেটার পরিবর্তন যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সবল। এই দেশেই কিন্তু সারা ভারতকে খাইয়েছে এই বাংলাদেশের মানুষ, এই সাধারণ নিরক্ষর নিরন্ন মানুষগুলো সারা বাংলাদেশকে খাইয়েছে। মোগল বৃত্তের সূত্র বাংলা, এত বড় অর্জন যাদের, বাঙালি নিজে অবস্থাপন্ন হয়নি কিন্তু তার মাটি অবস্থাপন্ন। তো সেই অবস্থাপন্ন মাটি থেকেই মানুষগুলো তৈরি হয়েছে। এই মানুষগুলোকে সুযোগ পেলে মানুষ যা করতে পারে, পৃথিবীর সবাই পারে, আমরা সুযোগটা পাইনি। আমাদের সুযোগের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো। আমরা যেমন ইংরেজ আমলের যেসব প্রতিষ্ঠানগুলো ব্যবহার, যেমন লোকাল গভর্নমেন্টের সঙ্গে সামাজিক সম্পর্ক খুব কম। আমি সমাজ নিয়ে বেশি কাজ করি এই কারণে যে আমি দেখেছি যে সমাজই মানুষকে রক্ষা করে, সরকার মানুষকে রক্ষা করতে পারে না। এই কারণে হয়তো যে এটা দুর্বল সরকারের দেশ। তো মানব অধিকার নিয়ে কাজ করতে গিয়ে আমি এটা গবেষণায়, আমরা সিলেট এলাকার এই হাওর অঞ্চলে সম্পত্তি দখল, ভূমি দখলের কাজ করতে গেছিলাম। ওখানে দেখেছিলাম মানুষ কিন্তু একে অন্যের পিছনে লাগে না। যারা করে তারা হচ্ছে স্থানীয় অবস্থাপন্ন বড় লোক, প্রভাবশালী মানুষ, ক্ষমতাধর যারা। তো তাহলে সাধারণ মানুষের শত্রুপক্ষ কারা? ক্ষমতাধর মানুষরা, সকল পর্যায়ে। তো আপনি যদি আজকের দিনে দেখেন, এবং এই কথাটা আমি বারবার বলি, যে শেখ মুজিবুর রহমান বড় লোক ছিল না। শেখ মুজিবুর রহমান মোটামুটি একটা মধ্যবিত্ত মানুষ। ৬০ দশকের মধ্যবিত্তরা এরকমই ছিল, উচ্চ মধ্যবিত্ত বলতে পারেন আপনি, বড় লোক ছিল না। পাজেরো গাড়ি করে সে ঘুরতো না। সে তো জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। পরিবর্তনটা হয়ে গেছে, এখন পাজেরো না থাকলে কোনো আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় না। এই যে পার্থক্য হয়ে গেছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? সে তো তার ২০০০ বছরের তার শিক্ষা, সে তো জানে যে সে কিভাবে উত্তরণ করবে, কৃষি দিয়ে উত্তরণ করেছে। এখন হয়তো এই যে বিদেশ যাওয়াটা নিয়ে এত যে কথা বলে লোকে, বিদেশ যাওয়াটা আমাদের দেশে মানুষ এসছে। আমরা কিন্তু এই দেশ সবাইকে আহ্বান জানিয়েছে, সবাইকে ওয়েলকাম করেছে। সেখান থেকে আমরা এখন অন্য দেশে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা করবো না, রুটি রুজির জন্য আমরা করবো না এটা। আমার দেশের মানুষ রুটি রুজির তৈরি মানুষ। রুটি রুজির সংকটের কারণেই সে বাধাগ্রস্ত হয়, রুটি রুজি উত্তরণ করে, তার সংস্কৃতি এইভাবেই তৈরি হয়। সে এই বাধাটা যদি পার না হতে পারে, সে অন্য পথে চলে যাবে। আমার দেশের মানুষকে মানে আটকে রাখা যাবে না, মানে যে কোনো পরিস্থিতি থেকে সে উত্তরণ যাবে। তো এখন বর্তমানে যে কাঠামোটা, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, যেখানে সরকার এবং সমাজ উভয় করছে, আমি মনে করি সম্পর্কটা বৈরী হয়ে গেছে। এই বৈরী হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, মানুষ তো লড়াই করতে যাবে না সরকারের সাথে, মানুষ আপনা থেকে থাকবে। এবং আমার মধ্যে বিএনপির যে দুইটো আন্দোলন ব্যর্থ হলো, তার একটু অন্যতম কারণ হচ্ছে সমাজের মানুষ এই আন্দোলন থেকে কোনো কিছু পাবে বলে মনে করেনি বলেই সে দূরে থেকেছে। এখনো যদি আপনি দেখেন যে এবারের নির্বাচনেও কিন্তু কোনো সংঘর্ষ খুব কম হয়েছে। আমি একটা স্টেশনে যেটা বলছেন যে বিয়ে বাড়িতে এর চেয়ে বেশি মারপিট হয়, বহুত বিয়ে বাড়িতে। তো তাহলে মানুষ কি বলছে, যে কথাটা আমি ওই সাল্লার ওখান থেকে বলছিলাম, মানুষ বলছে একটা খুব নিরন্ন হিন্দু মানুষ তার সম্পত্তি দখল করে নিচ্ছে। কে নিচ্ছে? আরেকজন হিন্দু, কিন্তু অবস্থাপন্ন হিন্দু নিচ্ছে। তো সে বলছে মাঝে মাঝে ভাবি যে পুলিশের কাছে গিয়ে বলবো, কিন্তু পুলিশ কি করবে? পুলিশ তো কিছুই করতে পারে না। তো ওই একবারে গ্রামেও পুলিশ কিছু করতে পারে না, আমার শহরেও পুলিশ কিছু করতে পারে না। হোসেন জিল্লুরদের গবেষণাতেও দেখা যায় যে পুলিশের কাছে মানুষ যায় না।
আপনি এটাকে নেগেটিভ ভাববেন কেন? আপনি বলবেন যে মানুষ এতই মেধাবী বোদ্ধা, সে বুঝছে কোন জায়গায় তাকে যেতে হবে, কোন জায়গায় গেলে তার লাভ হবে। এবং আমার মতে এই কারণে এই যে বোধটা মানুষের মধ্যে হয়ে গেছে, তার মানে হচ্ছে সে উত্তরণ করবে। এবং এটা আমি মনে করি যে এটা খুব সুসংবাদ একটা, সে যে এত সবল। এবং আমার মনে হয় সামাজিক শক্তিটাই আমাদের টিকিয়ে রাখবে। রাজনৈতিক শক্তি যেটা হচ্ছে সরকারি অংশ, কারণ যেই রাজনীতি করে সেই তো সরকারে যেতে চায়। কিন্তু আমিও তো রাজনীতির অংশ, একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে যদি গণতন্ত্রের কথা বলি, রাজনীতির অংশ, সরকারের আপনি তো অংশ। গণতন্ত্র যেটা বলছেন সরকারি গণতন্ত্রের কথা বলছেন, এই গণতন্ত্রটা আরো অনেক ব্যাপক। গণতান্ত্রিক যে কাঠামো যেটা আমাদের দেশে, সরকারি গণতান্ত্রিক কাঠামো খুব ছোট, আমাদের দেশের সামাজিক গণতান্ত্রিক কাঠামো অনেক বড়। এবং সেই গবেষণাটা কেন করতে চায় না মানুষে? করতে চায় না এই কারণে হলে এটাতে আপনার লাভ নেই। আপনি যদি এসে বলেন, মনে করেন আমি যে বলছি, কালকে তো আর মন্ত্রণালয় আমাকে ডেকে একটা পুরস্কার দেবেন এই কথাটা বলার জন্য যে সরকার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, কেউই বলবে না। তাহলে যারা গবেষণাটা করে তারা এইদিকে গবেষণাটা করতে চায় না, কারণ হয় তারা সরকারি টাকায় করে, তারা দাতার টাকায় করে, তারা নিজের অবস্থাটাকে উন্নত করার জন্য করে। কিন্তু আমি লক্ষণটা দেখছি 72 সালের পর থেকেই মানুষ নিজের শক্তিতে, 71টা মানুষ যেটা করে, 71-এর চর্চাটা করতে গেলে, ইতিহাস চর্চা করতে গেলে দেখবেন যে মানুষ স্বনির্ভর ছিল। ওই সময় তো আমাদের মুজিবনগর সরকার তো অনেক দূরের বিষয় ছিল, গ্রামে গ্রামে গিয়ে তো মুজিবনগর সরকার কোনো প্রতিষ্ঠিত হয়। তো মানুষ টিকলো কি করে? মানুষ নিজের শক্তিতে টিকেছে, মানুষ অন্যের উপরে নির্ভর করে। এই জিনিসটা, এই সামাজিক সম্পর্কগুলোই আমাদের সমাজকে এখনো টিকিয়ে রাখছে। এবং এটা আমি মনে করি সবচেয়ে বড় সুসংবাদ, যে এত কিছুর পরও তারা ভাঙেনি। সুসংবাদ কথা এটা নানানভাবে ফর্মুলেশনের ব্যাপার আছে। যদি কথাটা এরকম হয়, আমি যদি বুঝে থাকি যে রাজনীতি থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা মানুষের, এবং সামাজিক পর্যায়ে নিজের স্বার্থটা রক্ষা করবার চেষ্টা করাটা সুসংবাদ, আমি বলবো যে আমার কাছে এটা অত্যন্ত দুঃসংবাদ। এই কারণে যে একটা হচ্ছে প্রচলিত রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর একটা হচ্ছে রাজনীতি আশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দুটো জিনিস। মানুষ যখন রাষ্ট্র গঠন করে একটা জনগোষ্ঠী, ধরুন বাংলাদেশ সশস্ত্র স্বাধীনতার যুদ্ধ, এটা পুরো ব্যাপারটা প্রধানত রাজনৈতিক। এই রাষ্ট্র গঠন করবার জন্য তার আকাঙ্ক্ষা যেগুলো ছিল, সেটা নানান গবেষণায় নানানভাবে আপনার বই প্রকাশ ঘটেছে বা আরও ঘটবে গবেষণায়। তার মধ্যে মোদ্দা কথায় সে কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠল তার কতগুলি আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে। অর্থাৎ যে রাষ্ট্র সে গঠন করতে চেয়েছিল, সে রাষ্ট্রই আজকে, যেটা আফসান ভাই বলছেন যে ব্যক্তিগতভাবে বা করবার চেষ্টা করছে, রাষ্ট্রকে নিজের সেই দায়িত্বটা পালন করতে হবে এক্সপিডাইট করার জন্য। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্র নিজেই এরকম একটা প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের সহযোগিতা করবে। ক্ষমতা যে কথাটা উঠেছে, ক্ষমতা সবসময় কিন্তু এটাকে বলে ক্ষমতার তত্ত্বের মধ্যে রিলেশনাল ক্ষমতা। একজনের ক্ষমতা আর একজনের এগেইনস্টে। অর্থাৎ তাহলে এই যে সমাজের ভেতরে ছোট ছোট গোষ্ঠীগুলো, তারা কিন্তু মাইনরিটি সংখ্যায়, সেটা রাজনৈতিক দলের যে অর্গানাইজড মাসল সেটার কারণে হোক, কিংবা রাষ্ট্রের যে পাওয়ার স্ট্রাকচার, পুলিশ, মিলিটারি, এগুলো তার সঙ্গে থাকুক, তারা কিন্তু সংখ্যা হিসেবে কম। এই যে ক্ষমতার যে রিলেশনাল অ্যাসপেক্ট আছে এখানে, তাহলে এই যে একটা ছোট জনগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে তার বৃত্ত এবং বৈভব গড়ে তোলে, এইটা কিন্তু অন্যদেরকে তার ন্যায্য হিসাব পাওনাটা না দিয়ে, অর্থাৎ তার এগেইনস্ট, অধিকাংশ জনগণের এগেইনস্টে, বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে সে তার ক্ষমতা প্রয়োগ করে। প্রশ্নটা হচ্ছে তাহলে যে অধিকাংশ মানুষ তার ক্ষমতাবান হয়ে ওঠা, এই স্ট্রাকচারটাকে ভাঙতে হইলে রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে, অধিকাংশ মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে, এই যে এই অধিকাংশ মানুষকেই আজকে যারা বঞ্চিত হচ্ছেন, যারা নিজের কথা নিজের চেষ্টা করছেন, প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই প্রতিষ্ঠানে যে ট্যাক্স তোলে তাকে সেইটাও তার ঘরে আসছে না ফিরে, এইটাকে তাকেও ক্ষমতাবান হয়ে উঠতে হবে। কারণ একটা পক্ষের ক্ষমতাকে আরেকটা পক্ষের ক্ষমতা দিয়েই পরাজিত করা সম্ভব। সেই ক্ষমতাটা রাজনৈতিক ক্ষমতা ছাড়া সম্ভব না। এই রাজনৈতিক ক্ষমতায়ন যেটা জনগণের যদি থাকে, তখন এরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে পারবে যেখানে এই যে এখন যে তার দুরবস্থায় পড়েছে। আর আপনার ওই প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিই, 1972 সালের থেকে এই পর্যন্ত, যে উনি কিন্তু অলরেডি বলেছেন একটু,
বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বার্থের পক্ষাবলম্বী কোনো সরকার প্রতিষ্ঠিত হয় নাই। এই কারণেই এই বাংলাদেশের রাষ্ট্র কখনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। আর সেটা একটা অন্য বিতর্ক, একটা লম্বা করে আমরা একদিন আলাপ করতে পারবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আশার কথা শুনতে চাইছেন। আমি নিজে খুব আশাবাদী লোক। বাংলাদেশের মানুষ কি কি করতে পারে, খুব আরেকজন বিখ্যাত ঐতিহাসিকের একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভিত্তিহীন আশার মধ্যে থেকে ফুর্তিতে থাকার মতন কিন্তু আত্মঘাতী কোনো ব্যাপার হতে পারে না। ফলে ইতিহাসের বিকাশের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল পেসিমিজমটা বজায় রাখা খুব জরুরি। আমার যদি আশা করবার বস্তুগত কারণ না থাকে, এই মুহূর্তে আমি দেখতে না পাই, আমি আশাবাদী বলা কিন্তু আপনাকে ঠকানো, যারা শুনছে তাদেরকে ঠকানো, মিথ্যা আশ্বাস দেওয়ার মতন। এটা যেমন সত্য, এটা হলো ইমিডিয়েট ফিউচারের কথা বলছি। আবার যদি আপনি লং টার্মে দেখেন, এই জনগোষ্ঠী অনেক কিছু কিছু উদাহরণ দিয়েছেন বর্তমানে মানুষ কিভাবে করছে। আমি আপনাকে আরেকটু পিছনে চলে যাই। যখনই আপনি বর্তমান বা ইমিডিয়েট অতীত কিংবা ইমিডিয়েট ফিউচার দেখতে পাচ্ছেন না, তখন ঐতিহাসিকদের অর্থাৎ জনগণের পক্ষাবলম্বী ইতিহাসও এক এক লোক এক এক রকম করে নির্মাণ করে, লেখে। হিস্টোগ্রাফির বিতর্ক আছে অনেক। তো প্রশ্ন হচ্ছে যে তাকে যারা জনগণের স্বার্থের পক্ষের ইতিহাসবিদ, তার সুন্দর একটা কথা বলেন, তখন এই হতাশাজনক সময়ের মধ্যে এই জনগোষ্ঠীর পেছনে কি ঐতিহ্য আছে, ইতিবাচক কাহিনী আছে, সেটা থেকে শক্তি সঞ্চয় করবার ব্যাপার থাকে। এই জনগোষ্ঠী কি কি করেছে আপনি লক্ষ্য করবেন, যে পৃথিবীর অনেক জনগোষ্ঠী করে নাই, হয়তো অন্যরকম করে করেছে। একটা উদাহরণ দিই, পৃথিবীতে সবচাইতে কঠিন আমার ধারণা বিশ্বাস পরিবর্তন করা, বিশেষত ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করা। এই অঞ্চলের মানুষ দুইবার একসাথে গোষ্ঠীগতভাবে ধর্ম বিশ্বাস বলতে ফেলছে। করেছেন এটা? আমি ওইভাবে বিষয়টাকে হয়তো লক্ষ্য করুন। এক সময় যখন এই দেশের জনগোষ্ঠী ইসলাম ধর্ম, একটা বিরাট অংশ ইসলাম ধর্ম অবলম্বন করেছে, আপনার যে এইখানে ব্রাহ্মণ্য ধর্মের যে আপনার যে এটাকে কি বলে কাস্টগত যে শোষণ নিপীড়ন ছিল, সে থেকে বের হওয়ার জন্য অধিকাংশ গরিব মানুষ সাম্যের কথা শুনে ধর্ম বদলেছে। এখানে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে এখানে একসময় এই জনগোষ্ঠী কালেকটিভলি অনেকটা আপনার বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিল। তো এই ঘটনাগুলি আমাদের মধ্যে ঘটেছে, বিশ্বাস পরিবর্তন করে ফেলছে কালেকটিভলি। দ্বিতীয়ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা নানান কারণে, আপনি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে লক্ষ্য করুন না কেন, এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই বাঙালি, যাদেরকে মার্শাল রেস বলা হতো না, বলা হতো ভীরুর জাতি, সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। দক্ষিণ এশিয়ায় অন্য কোন জনগোষ্ঠী এইভাবে সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করে নাই। তাহলে যেই জনগোষ্ঠী একটা নন মার্শাল রেসের অপবাদ মাথায় নিয়েও একটা তার নিজের উত্থানের জন্য সশস্ত্র যুদ্ধ করতে পারে, যেই জনগোষ্ঠী নিপীড়ন থেকে রক্ষা করবার জন্য একেবারে গোষ্ঠীগতভাবে কালেকটিভলি বিরাট সংখ্যক মানুষ ধর্ম বিশ্বাস পরিবর্তন করতে পারে, সেই জনগোষ্ঠী এইখানে তার আপন ভবিষ্যৎ, যেখানে ইতিহাসের অন্তর্গত উপাদান আছে অনেক তার বিকাশের, সেইটাকে সারা জনম ধরে ধরে অপেক্ষা করে বসে বসে আওয়ামী লীগ বিএনপি মারামারি দেখবে এবং সেটা সহ্য করবে, এটা মনে করবার কোনো কারণ নাই। সেটা খুব লং টার্মে চিন্তা করতে হবে। এবারে আমাদেরকে আরো একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারটা পূর্বা পরে নিচ্ছি, আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন আমাদের, আশা করছি। আপনারটা পূর্বা পরে আরো একবার স্বাগত। কথা বলছিলাম নতুন বছরের রাজনৈতিক ভাবনা নিয়ে, একই সাথে উঠে এসেছিল পুরনো বছরের বিভিন্ন ভাবনাও, বিভিন্ন প্রসঙ্গে আমরা গিয়েছি, ইতিহাসবিদ আছেন, সবকিছু এসছে। আমরা যদি বলতাম যে এতক্ষণ তো আমরা আশা দুরাশা সবকিছু নিয়ে আলোচনা করেছি, যদি বলতেন যে আপনারা কি তাহলে সেই অর্থে দেখেন না যে তৃতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো শক্তির উঠে আসার কোনো সম্ভাবনা সামনে কিংবা সামনের আরো পরের বছরে বা তার পরের বছরে আছে বা নেই? তৃতীয় কোন শক্তি বলতে কি বোঝানো হচ্ছে আমি বলতে পারবো না। আমি বোঝাতে চাচ্ছি যেটা উনি বলছিলেন যে বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে। ও আচ্ছা, বিএনপি আওয়ামী লীগের বাইরে, বিএনপি আওয়ামী লীগের বাইরে, যেহেতু আমরা রাজনৈতিক ভাবনা নিয়ে কথা বলছি, বিএনপি আওয়ামী লীগের বাইরে আসার সম্ভাবনা খুব কম। আমি একটা লিখতে লিখতে দেখছিলাম যে
কিভাবে বিএনপি আর আওয়ামী লীগকে মানুষ পার্থক্য করবে? পার্থক্য যেটা করে সেটা হচ্ছে 71 সালের অবস্থানটা নিয়ে। এর বাইরে পার্থক্য করা সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে আমাদের বড় লোকের মধ্যে, আমি এই আপনাদের স্টেশনে একটা একদিন বলেছিলাম যে বড় লোকের মধ্যে ঐক্য যদি না হয় তাহলে বাংলাদেশের যেটা সরকারি রাজনীতির অংশ এইটা ঠিক হবে না। বড় লোকের ঐক্য চাই। তো বড় লোকের ঐক্য হলে বড় লোকরা রাজনীতিটা ঠিক মতো করবে, বড় লোকরা নির্বাচন করবে, কারণ নির্বাচন করতে গেলে আপনাকে বড় লোক হতে হবে। অতএব মোটামুটি আমরা যখন রাজনৈতিক নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক রাজনৈতিক গণতন্ত্র বলি, আমরা বড় লোকের কথা বলি। তো সাধারণ মানুষ তো আর বড় লোকের অংশ না, সাধারণ মানুষ তো গাড়িরই মালিক না। তো তাহলে আমরা যারা মধ্যবিত্ত তার রাজনীতিটা কি হবে, স্বল্প সংখ্যায় স্বল্প গ্রামের মানুষের রাজনীতিটা কি হবে? গ্রামের মানুষের রাজনীতিটা রুজি নির্ভর রাজনীতি, এবং এটা খুব বড় জিনিস। আপনি খেয়াল করেন যে এখন গ্রামে যে গার্মেন্টস শ্রমিক, তার মেয়েদের ক্ষেত্রে তার তার কিন্তু ওয়েজ যেটা যে টাকাটা সে পায় কামলা হিসেবে, নারী শ্রমিক হিসেবে, সেটা মোটামুটি গার্মেন্টস ফ্যাক্টরির কাছাকাছি হয়ে গেছে বা সমান সমান হয়ে যেতে পারে। আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন হচ্ছে আমাদের দেশের মেয়েরা, আমি জানি না এটা ফেমিনিস্টরা কোন কোন ওয়ার্ডটা ইউজ করে, কিন্তু বিষয়টা হচ্ছে নারী সমাজ পাল্টাচ্ছে। 71-এর সবচেয়ে বড় ইতিহাসবিদ আমি মনে করি যে আমরা নারীর ভূমিকাকে এত ছোট করে দেখেছি। কারণ কি, আমরা যুদ্ধকে হিসেবে গোলাগুলিকেই যুদ্ধ বলেছি। আমাদের বাইরে যে কত বিশাল ভূমিকা সমাজ রেখেছে সেটাকে আমরা অস্বীকার শুধু করি, আমরা চোখ দিয়ে দেখতে জানি না। এটা হচ্ছে সরকারি রাজনীতির ভাবনা। নারী পাল্টাচ্ছে বাংলায়। কবির, আমাদের সময় খুবই কম, খুব সংক্ষেপে যদি বলতেন আজকে পুরো বিষয়। দেখুন, আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি বাইরে থেকে কোনো রাজনৈতিক শক্তি উত্থান হবে কিনা। হবে, কবে হবে এটা নির্ভর করে, ইতিহাস কখনই পাটিগণিত নয়। এই ঘটনা ঘটলে এটা ঘটবে, এটা ঘটনা ঘটলে এটা ঘটবে। একটা জিনিস সত্য, দেখুন মুসলিম লীগ অনেক বড় পার্টি ছিল। একটা বড় ঘটনা, এক উর্দু থেকে শুরু করে কিন্তু 47 থেকে 54 সালের মধ্যে মুসলিম লীগ গায়েব হয়ে গেছে। আওয়ামী লীগ এখন অনেক বড় পার্টি, বিএনপি এখন অনেক বড় পার্টি, কারণ বড় বড় রাজনৈতিক দল বলতে এই দুটোকেই বোঝায়। এই দুটো আমরা যদি একই সঙ্গে স্বীকার করি, যদি বলি আমরা যে এই দুটো রাজনীতির দল থেকে, এই রাজনীতি থেকে মানুষ নিষ্ক্রিয় হচ্ছে, বিতশ্রদ্ধ হচ্ছে, তাহলে এই জায়গাটা যারা এখানে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, কারণ দেশ থাকলে রাজনীতি থাকবেই, এটা একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক ব্যবস্থাই। এইখানে যারাই এই দুটোর বাইরে, এবং উনি ঠিকই বলেছেন যে দু একটা জিনিস ছাড়া তার কর্মসূচি ভিত্তিক পলিটিক্যাল, তারপরে হচ্ছে অর্থনৈতিক কর্মসূচি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে যারাই এখানে আপনার একটা নতুন কর্মসূচি দিতে পারবে যেটা জনগণ মনে করবে এটা তার স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তার বিকাশের সম্ভাবনা আছে। সঙ্গে একটা কথা যুক্ত করি, যা ছোট্ট করে, যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এই ভ্যাকুয়াম 60-70-এর দশকে বামপন্থীরা পূরণ করত। বামপন্থী রাজনীতির যে মার্জিনালাইজেশন হয়েছে, আপনি যে লক্ষ্য করছেন যে বোমা ফুটছে, এক ধরনের ইসলামাইজেশন হচ্ছে সমাজে, এখানকার রাইট উইং পলিটিক্সের উত্থানের সম্ভাবনা এই দুটো রাজনৈতিক দলের ব্যর্থতাকে তৈরি হয়েছে। সেটা কোন শেপ নিবে ভবিষ্যতে এটা এক্ষুনি বলবার সময় আসে নাই, কিন্তু কোন রাজনৈতিক দলই সারা জীবন অক্ষত থাকবে এটা মনে করবার কোনো কারণ নেই। আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শক, আপনার ব্যাপারে আমাদের সাথে কথা বলছিলেন আফসান চৌধুরী, শিক্ষক ও গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একই সাথে ছিলেন নুরুল কবির, সম্পাদক নিউ এজ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে অংশগ্রহণ করার জন্য। আমরা হতাশ হব না, নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসবে এই প্রত্যাশা করে আজকের মতো পূর্বাপর শেষ করছি। দেখা হবে আগামী দিন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাজনৈতিক শক্তি যেটা হচ্ছে সরকারি অংশ, কারণ যেই রাজনীতি করে সেই তো সরকারে যেতে চায়। কিন্তু আমিও তো রাজনীতির অংশ, একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে যদি গণতন্ত্রের কথা বলি, রাজনীতির অংশ, সরকারের অংশ। আপনি তো গণতন্ত্র যেটা বলছেন সরকারি গণতন্ত্রের কথা বলছেন, এই গণতন্ত্রটা আরো অনেক ব্যাপক। গণতান্ত্রিক যে কাঠামো যেটা আমাদের দেশে, সরকারি গণতান্ত্রিক কাঠামো খুব ছোট, আমাদের দেশের সামাজিক গণতান্ত্রিক কাঠামো অনেক বড়। এবং সেই গবেষণাটা কেন করতে চায় না মানুষে, করতে চায় না এই কারণে হলে এটাতে আপনার লাভ নেই। আপনি যদি এসে বলেন, মনে করেন আমি যে বলছি, কালকে তো আর মন্ত্রণালয় আমাকে ডেকে একটা পুরস্কার দেবেন এই কথাটা বলার জন্য যে সরকার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, কেউই বলবে না। তাহলে
যারা গবেষণাটা করে তারা এইদিকে গবেষণাটা করতে চায় না, কারণ হয় তারা সরকারি টাকায় করে, তারা দাতার টাকায় করে, তারা নিজের অবস্থা থেকে উন্নত করার জন্য করে। কিন্তু আমি লক্ষণটা দেখছি 72 সালের পর থেকেই মানুষ নিজের শক্তিতে, 71টা মানুষ যেটা করে, 71-এর চর্চাটা করতে গেলে, ইতিহাস চর্চা করতে গেলে দেখবেন যে মানুষ স্বনির্ভর ছিল। ওই সময় তো আমাদের মুজিবনগর সরকার তো অনেক দূরের বিষয় ছিল, গ্রামে গ্রামে গিয়ে তো মুজিবনগর সরকার কোনো প্রতিষ্ঠিত হয়, তো মানুষ টিকলো কি করে? মানুষ নিজের শক্তিতে টিকেছে, মানুষ অন্যের উপরে নির্ভর করে। এই জিনিসটা, এই সামাজিক সম্পর্কগুলোই আমাদের সমাজকে এখনো টিকিয়ে রাখছে, এবং এটা আমি মনে করি সবচেয়ে বড় সুসংবাদ যে এত কিছুর পরও তারা ভাঙেনি। সুসংবাদ এটা নানানভাবে ফর্মুলেশনের ব্যাপার আছে। যদি কথাটা এরকম হয়, আমি যদি বুঝে থাকি যে রাজনীতি থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা মানুষের এবং সামাজিক পর্যায়ে নিজের স্বার্থটা রক্ষা করবার চেষ্টা করাটা সুসংবাদ, আমি বলবো যেটা আমার কাছে এটা অত্যন্ত দুঃসংবাদ। এই কারণে যে একটা হচ্ছে প্রচলিত রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর একটা হচ্ছে রাজনীতি আশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দুটো দু জিনিস। মানুষ যখন রাষ্ট্র গঠন করে একটা জনগোষ্ঠী, ধরুন বাংলাদেশ সশস্ত্র স্বাধীনতার যুদ্ধ, এটা পুরো ব্যাপারটা প্রধানত রাজনৈতিক। এই রাষ্ট্র গঠন করবার জন্য তার আকাঙ্ক্ষা যেগুলো ছিল, সেটা নানান গবেষণায় নানানভাবে আপনার বই প্রকাশ ঘটেছে বা আরো ঘটবে গবেষণায়। তার মধ্যে মোদ্দা কথায় সে কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠল তার কতগুলি আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে। অর্থাৎ যে রাষ্ট্র সে গঠন করতে চেয়েছিল, সে রাষ্ট্রই আজকে যেটা আফসান ভাই বলছেন যে ব্যক্তিগতভাবে বা করবার চেষ্টা করছে, রাষ্ট্রকে নিজের সেই দায়িত্বটা পালন করতে হবে এক্সপিডাইট করার জন্য। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্র নিজেই এরকম একটা প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের সহযোগিতা করবে। ক্ষমতা যে কথাটা উঠেছে, ক্ষমতা সবসময় কিন্তু এটাকে বলে ক্ষমতার তত্ত্বের মধ্যে রিলেশনাল। ক্ষমতা, একজনের ক্ষমতা আর একজনের এগেইনস্টে। অর্থাৎ তাহলে এই যে সমাজের ভেতরে ছোট ছোট গোষ্ঠীগুলো, তারা কিন্তু মাইনরিটি সংখ্যায়, সেটা রাজনৈতিক দলের যে অর্গানাইজড মাসল সেটার কারণে হোক, কিংবা রাষ্ট্রের যে পাওয়ার স্ট্রাকচার, পুলিশ, মিলিটারি, এগুলো তার সঙ্গে থাকুক, তারা কিন্তু সংখ্যা হিসেবে কম। এই যে ক্ষমতার যে রিলেশনাল অ্যাসপেক্টটা আছে এখানে, তাহলে এই যে একটা ছোট জনগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে তার বৃত্ত এবং বৈভব করে তোলে, এইটা কিন্তু অন্যদেরকে তার ন্যায্য হিসাব পাওনাটা না দিয়ে, অর্থাৎ তার এগেইনস্টে, অধিকাংশ জনগণের এগেইনস্টে, বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে সে তার ক্ষমতা প্রয়োগ করে। প্রশ্নটা হচ্ছে তাহলে যে অধিকাংশ মানুষ তার ক্ষমতাবান হয়ে ওঠা, এই স্ট্রাকচারটাকে ভাঙতে হইলে রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে, অধিকাংশ মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে এই যে এই অধিকাংশ মানুষকেই আজকে যারা বঞ্চিত হচ্ছেন, যারা নিজের কথা নিজের চেষ্টা করছেন, প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই প্রতিষ্ঠানে যে ট্যাক্স তোলে তাকে সেইটাও তার ঘরে আসছে না ফিরে, এইটাকে তাকেও ক্ষমতাবান হয়ে উঠতে হবে। কারণ একটা পক্ষের ক্ষমতাকে আরেকটা পক্ষের ক্ষমতা দিয়েই পরাজিত করা সম্ভব। সেই ক্ষমতাটা রাজনৈতিক ক্ষমতা ছাড়া সম্ভব না। এই রাজনৈতিক ক্ষমতায়ন যেটা জনগণের যদি থাকে, তখন এরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে পারবে যেখানে এই যে এখন যে তার দুরবস্থায় পড়েছে। আর আপনার ওই প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিই, 1972 সালের থেকে এই পর্যন্ত যে উনি কিন্তু অলরেডি বলেছেন একটু, বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বার্থের পক্ষাবলম্বী কোনো সরকার প্রতিষ্ঠিত হয় নাই। এই কারণেই এই বাংলাদেশের রাষ্ট্র কখনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। আর সেটা একটা অন্য বিতর্ক, একটা লম্বা করে আমরা একদিন আলাপ করতে পারবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আশার কথা শুনতে চাইছেন। আমি নিজে খুব আশাবাদী লোক। বাংলাদেশের মানুষ কি কি করতে পারে, খুব আরেকজন বিখ্যাত ঐতিহাসিকের একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভিত্তিহীন আশার মধ্যে থেকে ফুর্তিতে থাকার মতন কিন্তু আত্মঘাতী কোনো ব্যাপার হতে পারে না। ফলে ইতিহাসের বিকাশের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল পেসিমিজমটা বজায় রাখা খুব জরুরি। আমার যদি আশা করবার বস্তুগত কারণ না থাকে, এই মুহূর্তে আমি দেখতে না পাই, আমি আশাবাদী বলা কিন্তু আপনাকে ঠকানো, যারা শুনছে তাদেরকে ঠকানো, মিথ্যা আশ্বাস দেওয়ার মতন। এটা যেমন সত্য, এটা হলো ইমিডিয়েট ফিউচারের কথা বলছি। আবার যদি আপনি লং টার্মে দেখেন, এই জনগোষ্ঠী অনেক কিছু কিছু উদাহরণ দিয়েছেন বর্তমানে মানুষ কিভাবে করছে। আমি আপনাকে আরেকটু পিছনে চলে যাই। যখনই আপনি বর্তমান বা ইমিডিয়েট অতীত কিংবা ইমিডিয়েট ফিউচার দেখতে পাচ্ছেন না,
তখন ঐতিহাসিকদের অর্থাৎ জনগণের পক্ষাবলম্বী ইতিহাসও এক এক লোক এক এক রকম করে নির্মাণ করে, লেখে। হিস্টোগ্রাফির বিতর্ক আছে অনেক। তো প্রশ্ন হচ্ছে যে তাকে যারা জনগণের স্বার্থের পক্ষের ইতিহাসবিদ তার সুন্দর একটা কথা বলেন, তখন এই হতাশাজনক সময়ের মধ্যে এই জনগোষ্ঠীর পেছনে কি ঐতিহ্য আছে, ইতিবাচক কাহিনী আছে, সেটা থেকে শক্তি সঞ্চয় করবার ব্যাপার থাকে। এই জনগোষ্ঠী কি কি করেছে আপনি লক্ষ্য করবেন, যে পৃথিবীর অনেক জনগোষ্ঠী করে নাই, হয়তো অন্যরকম করে করেছে। একটা উদাহরণ দিই, পৃথিবীতে ট্রান্সফরমেশন যেটাকে বলে, এটা হবে কিনা এটা নির্ভর করে সমাজে এমন কোন রাজনৈতিক কর্মসূচি ভাবনা বিকশিত হয় কিনা যেখানে মানুষ তার সেন্স অফ ওনারশিপ আপনার দেশের প্রতি, রাজনৈতিক ব্যবস্থার প্রতি জাগ্রত হয়, যেখানে তারা বুঝবে যে সরকারকে ভয় পাওয়ার কিছু নাই, সরকারকে বাধ্য করতে হবে জনমতকে ভয় পেতে, কিংবা সরকারের প্রতি অনুগত থাকবার ব্যাপার নাই, বরং সরকারকে জনস্বার্থের প্রতি অনুগত করতে হবে। এইটার কোনো, আমি সেটাই বলছি যে এইটার কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা অতীতেও কি কতটা দেখেছি এই বিষয়ে আমরা জানবো। তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনাদের পূর্বাপরে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন আমাদের। আপনাদের পূর্বাপরে আরো একবার স্বাগত। আমরা কথা বলছিলাম নতুন বছরের রাজনৈতিক ভাবনা নিয়ে। পুরনো বছরের বিভিন্ন কথা উঠে এসেছে, রাজনৈতিক বিভিন্ন ইতিহাসও চলে এসেছে। এবারে আমরা জানতে চাইবো দুজনের কাছে, যেটা আমরা বিরতি ফাঁকে বলছিলাম, যে একটু যদি আশার কিছু আমরা জানতাম যে কেউ কি উঠে আসবে কিনা, এবং একই সাথে নুরুল কবির আপনার কাছে জানতে চেয়েছিলাম যে পূর্বেও আমরা কোনো ব্যতিক্রম দেখেছিলাম কিনা। দুটো প্রশ্নই থাকবে দুজনের কাছে, আপনারা যে শুরু করতে চান। আমি আশা নিরাশার, আমি কজালিস্ট, মানে কজালিস্ট মানে হচ্ছে যে কার্যকারণ, এটার বাইরে আর কিছু নাই। তো ইতিহাসের দিকে দেখলে আপনি দেখেন যে মানুষ যতই সংকটের মধ্যে পড়ুক, মানুষ উত্তরণ করতে পারে কিনা। বাংলার ইতিহাসটা কিন্তু খুব, ইংরেজ আসার পরে খুব কষ্টের ইতিহাস। আমাদের লোকজনদের যে জিনিসটা আমাদের মনে করায় না, যে ৭৬-এর মন্বন্তর, যেটা ১৭৭০-এর মন্বন্তর, যেটা সেই মন্বন্তরে ১ কোটি মানুষ না খেয়ে মারা গেছিল। এইরকম সংকট আমাদের জীবনে আর কোনোদিন আসবে না, কোনোদিন আসেও নি। আর ১৭৯৩-তে চিরস্থায়ী বন্দোবস্তের পরেই কিন্তু বাঙালি মধ্যবিত্ত মুসলমান তৈরি হয়েছে। অতএব ইতিহাসটা কোনোদিন এরকম না যে ঢালাওভাবে একদিকে উঠছে আর একদিকে নামছে বা একদিকে হয়েছে। আমাদের দেশে কিন্তু এটাই ছিল সবচেয়ে, সারা ভারতের সবচেয়ে অবস্থাপন্ন জায়গা, এখানে সবচেয়ে বেশি কৃষি কাজ হয়েছে। তো আমার মনে হয় সেটা পরিবর্তন কখন হলো, সেটার পরিবর্তন যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সবল। এই দেশেই কিন্তু সারা ভারতকে খাইয়েছে এই বাংলাদেশের মানুষ, এই সাধারণ নিরক্ষর নিরন্ন মানুষগুলো সারা বাংলাদেশকে খাইয়েছে। মোগল বৃত্তের সূত্র বাংলা, এত বড় অর্জন যাদের, বাঙালি নিজে অবস্থাপন্ন হয়নি কিন্তু তার মাটি অবস্থাপন্ন। তো সেই অবস্থাপন্ন মাটি থেকেই মানুষগুলো তৈরি হয়েছে। এই মানুষগুলোকে সুযোগ পেলে মানুষ যা করতে পারে, পৃথিবীর সবাই পারে, আমরা সুযোগটা পাইনি। আমাদের সুযোগের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো। আমরা যেমন ইংরেজ আমলের যেসব প্রতিষ্ঠানগুলো ব্যবহার, যেমন লোকাল গভর্নমেন্টের সঙ্গে সামাজিক সম্পর্ক খুব কম। আমি সমাজ নিয়ে বেশি কাজ করি এই কারণে যে আমি দেখেছি যে সমাজই মানুষকে রক্ষা করে, সরকার মানুষকে রক্ষা করতে পারে না। এই কারণে হয়তো যে এটা দুর্বল সরকারের দেশ। তো মানব অধিকার নিয়ে কাজ করতে গিয়ে আমি এটা গবেষণায়, আমরা সিলেট এলাকার এই হাওর অঞ্চলে সম্পত্তি দখল, ভূমি দখলের কাজ করতে গেছিলাম। ওখানে দেখেছিলাম মানুষ কিন্তু একে অন্যের পিছনে লাগে না, যারা করে তারা হচ্ছে স্থানীয় অবস্থাপন্ন বড় লোক, প্রভাবশালী মানুষ, ক্ষমতাধর যারা। তো তাহলে সাধারণ মানুষের শত্রুপক্ষ কারা? ক্ষমতাধর মানুষরা, সকল পর্যায়ে। তো আপনি যদি আজকের দিনে দেখেন, এবং এই কথাটা আমি বারবার বলি, যে শেখ মুজিবুর রহমান বড় লোক ছিল না। শেখ মুজিবুর রহমান মোটামুটি একটা মধ্যবিত্ত মানুষ, ৬০ দশকের মধ্যবিত্তরা এরকমই ছিল, উচ্চ মধ্যবিত্ত বলতে পারেন আপনি, বড় লোক ছিল না। পাজেরো গাড়ি করে সে ঘুরতো না। সে তো জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। পরিবর্তনটা হয়ে গেছে, এখন পাজেরো না থাকলে কোনো আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় না। এই যে পার্থক্য হয়ে গেছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? সে তো তার ২০০০ বছরের তার শিক্ষা, সে তো জানে যে সে কিভাবে উত্তরণ করবে, কৃষি দিয়ে উত্তরণ করেছে। এখন হয়তো এই যে বিদেশ যাওয়াটা নিয়ে এত যে কথা বলে লোকে, বিদেশ যাওয়াটা, আমাদের দেশে মানুষ এসছে, আমরা কিন্তু
এই দেশ সবাইকে আহ্বান জানিয়েছে, সবাইকে ওয়েলকাম করেছে। সেখান থেকে আমরা এখন অন্য দেশে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা করবো না, রুটি রুজির জন্য আমরা করবো না এটা। আমার দেশের মানুষ রুটি রুজির তৈরি মানুষ। রুটি রুজির সংকটের কারণেই সে বাধাগ্রস্ত হয়, রুটি রুজি উত্তরণ করে, তার সংস্কৃতি এইভাবেই তৈরি হয়। সে এই বাধাটা যদি পার না হতে পারে, সে অন্য পথে চলে যাবে। আমার দেশের মানুষকে আটকে রাখা যাবে না, মানে যে কোনো পরিস্থিতি থেকে সে উত্তরণ যাবে। তো এখন বর্তমানে যে কাঠামোটা, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, যেখানে সরকার এবং সমাজ উভয় করছে, আমি মনে করি সম্পর্কটা বৈরী হয়ে গেছে। এই বৈরী হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, মানুষ তো লড়াই করতে যাবে না সরকারের সাথে, মানুষ আপনা থেকেই থাকবে। এবং আমার মধ্যে বিএনপির যে দুইটো আন্দোলন ব্যর্থ হলো, তার একটু অন্যতম কারণ হচ্ছে সমাজের মানুষ এই আন্দোলন থেকে কোনো কিছু পাবে বলে মনে করেনি বলেই সে দূরে থেকেছে। এখনো যদি আপনি দেখেন যে এবারে নির্বাচনেও কিন্তু কোনো সংঘর্ষ খুব কম হয়েছে। আমি একটা স্টেশনে যেটা বলছিলাম যে বিয়ে বাড়িতেও এর চেয়ে বেশি মারপিট হয়, বহুত বিয়ে বাড়িতে। তো তাহলে মানুষ কি বলছে, যে কথাটা আমি ওই সাল্লার ওখান থেকেই বলছিলাম, মানুষ বলছে একটা খুব নিরন্ন হিন্দু মানুষ তার সম্পত্তি দখল করে নিচ্ছে। কে নিচ্ছে? আরেকজন হিন্দু, কিন্তু অবস্থাপন্ন হিন্দু নিচ্ছে। তো সে বলছে মাঝে মাঝে ভাবি যে পুলিশের কাছে গিয়ে বলবো, কিন্তু পুলিশ কি করবে? পুলিশ তো কিছুই করতে পারে না। তো ওই একবারে গ্রামেও পুলিশ কিছু করতে পারে না, আমার শহরেও পুলিশ কিছু করতে পারে না। হোসেন জিল্লুরদের গবেষণাতেও দেখা যায় যে পুলিশের কাছে মানুষ যায় না। তো আপনি এটাকে নেগেটিভ ভাববেন কেন? আপনি বলবেন যে মানুষ এতই মেধাবী, বোদ্ধা, সে বুঝছে কোন জায়গায় তাকে যেতে হবে, কোন জায়গায় গেলে তার লাভ হবে। এবং আমার মতে এই কারণে এই যে বোধটা মানুষের মধ্যে হয়ে গেছে, তার মানে হচ্ছে সে উত্তরণ করবে। এবং এটা আমি মনে করি যে এটা খুব সুসংবাদ একটা, সে যে এত সবল। এবং আমার মনে হয় সামাজিক শক্তিটাই আমাদের টিকিয়ে। দর্শক, আপ এন্ড টপ পূর্বাপরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ফাতেমা বারা। আজকে আমরা কথা বলবো নতুন বছরের রাজনৈতিক ভাবনা এই বিষয়ে, এবং আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আফসান চৌধুরী, শিক্ষক ও গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একই সাথে আছেন নুরুল কবির, সম্পাদক, নিউ এজ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা একই সাথে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে পারবেন। যেমনটা আমরা সবাই জানি যে সময় স্রোত ঘটনাকে অতীত করে ফেলে, এবং অতীতের ফ্রেমে আমরা ফেলে এসেছি 2015-কে। এই 2015 সালে কি কি হয়েছিল, কি ঘটনাবহুল ছিল, কেমন ছিল ভাবনা, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে নতুন বছর যেটা আছে, সেই নতুন বছরে কি হতে পারে, রাজনৈতিক ভাবনা থেকে শুরু করে সবকিছুই থাকবে আজকের এই অনুষ্ঠানে। শুরুতে আমি চলে যাচ্ছি নুরুল কবির, সম্পাদক, নিউ এজ, আপনার কাছে। যদি বলতেন এক কথায় যে নতুন বছরের রাজনৈতিক ভাবনা, এক কথায় না, একটু ডিটেইলসেই বলতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে নতুন বছর বলে কিছু নাই, কারণ সময় নিরন্তর গতিশীল একটা ব্যাপার। মানুষ এটাকে হিসেব করবার জন্য, নিজেদের সুবিধার জন্য এটা সময়টাকে ভাগ ভাগ করে নেয়। কেউ চন্দ্র সূর্য দেখে, কেউ নানান ঐতিহাসিক ঘটনা দেখে। আর রাজনৈতিকভাবে আগামীটা কি হবে, আপনার কথার মধ্যে অর্ধেকটা আছে। যদি নতুন বছর না থাকে, তাহলে নতুন কি হবে সেটা আসলে পুরনোর মধ্যেই গঠিত থাকে। আফসান ভাই ইতিহাসের লোক, ইতিহাসের ছাত্র এবং শিক্ষক, উনি আমার চেয়ে অনেক ভালো বলবেন। কিন্তু আমি একটা কথা বলি, এক বিখ্যাত ইতিহাসবিদের একটা কথা আছে, পাস্ট ইজ প্রেজেন্ট পলিটিক্স। তাহলে এই বছরের রাজনীতি কি হবে সেটা নির্ভর করে আপনারা যাকে গত বছর বলছেন, সেই গত বছরে কি কি হয়েছে তার একটা ধারাবাহিকতাই চলতে থাকবে। গত বছর কি কি হয়েছে। আর যদি বলি যে গত বছর তো ভীষণ ঘটনাবহুল ছিল, আমরা রাজনীতি দিয়ে শুরু হয়েছিল, রাজনীতিতে এসেই শেষ হয়েছে। যদি আমরা নির্বাচনের কথা ধরি, 5 জানুয়ারি নির্বাচনের সেইটার একটা সহিংসতা ছিল, আবার শেষ হলো যখন পুনর্নির্বাচন দেখেছি আমরা। তো মানে গত বছরটা একেবারেই রাজনৈতিক বলা যায় ছিল। আপনি যেটাকে গত বছর যেভাবে আপনি ডিফাইন করেছেন, এটাকে ইতিহাসবিদরা বলবেন ইভেন্ট। এরকম অনেক ইভেন্ট আছে, রাজনীতির ইভেন্ট আছে, সংস্কৃতির ইভেন্ট আছে, অর্থনৈতিক ইভেন্ট আছে, খেলাধুলার ইভেন্ট আছে। তো এগুলো একটা জনগোষ্ঠীর মধ্যে নানান ইভেন্ট জড়িয়েই এক ধরনের ঘটনার প্রবাহ তৈরি হয়। তো যেগুলো যেইভাবে হয়েছে,
যেই সামাজিক রাজনৈতিক শর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেই শর্তগুলো যদি এখনো বিদ্যমান থাকে তাহলে ওই রকম ঘটনা ঘটে থাকবে। ডিগ্রি কি হবে কি হবে না সেটা নির্ভর করবে নতুন কোনো উপাদানের মধ্যে তৈরি হচ্ছে কিনা, কিংবা আমরা যেটাকে অতীত বলছি সেই অতীতটার থেকে এখানে যারা পলিটিক্সের কথা যদি বলেন, পলিটিক্সের যারা প্লেয়ার তারা কি কি শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা কিভাবে স্ট্র্যাটেজাইজ করেন তার উপরে নির্ভর করবে। যেমন ধরুন, আপনি যদি বাংলাদেশের প্রধান রাজনৈতিক সমস্যার কথা বলেন, আপনি একটা বলেছেন অলরেডি, নির্বাচন। তো নির্বাচন একটা ইভেন্ট, সেই ইভেন্টের তো কত লক্ষ্য আছে। অর্থাৎ সমাজে গণতন্ত্র বা রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে কি থাকবে না, তার মধ্যে নির্বাচন একটা ছোট ব্যাপার, এই অর্থে ব্যাপার কারণ নির্বাচন নিজে গণতন্ত্র নয়, গণতন্ত্র জন্যে নির্বাচনটা দরকার। দরকার কেন? কারণ এটার মধ্য দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি এটাকে বলে যে মানুষ জনগণের সম্মতি ভিত্তিক যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সম্মতি আদায়ের একটা পথ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এবং সেই সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকার যদি তারই দেওয়া সম্মতি, তারই দেওয়া নির্বাচনী ম্যানিফেস্টোতে অনুযায়ী কাজ করে এবং সেই তার প্রতি যদি সম্মতি থাকে জনগণের, তাহলে এটা বলা যাবে যে এটা গণতান্ত্রিকভাবে সরকারটা চলছে। গত বছর কোনো গণতান্ত্রিক সরকার সমাজে ছিল না, রাষ্ট্রের মধ্যে অধিষ্ঠিত ছিল না, এখনো নেই। কারণ হচ্ছে সাধারণভাবে যেই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে একটা কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার কথা, সেই ধরনের নির্বাচনের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয় নাই। 153টা আসন হয়েছে যে নির্বাচন ছাড়া, আর সরকার গঠন করতে লাগে 151টা বা সিম্পল মেজরিটি যেটা লাগে। তো সেইটা তো থাকতে, সুতরাং এটা একটা রাজনৈতিকভাবে বৈধ সরকারও নয়, আইনের স্পিরিটের দিক থেকে সংবিধানের সেটাও নয়। এবং তারপরে এই সরকার আবার আরো কতগুলো নির্বাচন করেছে, উপজেলা নির্বাচন করেছে, আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন সর্বশেষ দিনে বছরে করলেন এরা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমবারের যে জাতীয় নির্বাচনটা তারা এইভাবে করেছিলেন, কেন করেছিলেন? তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে এবং থাকার কিংবা বিদায়ের ক্ষেত্রে আমার ধারণা আমার চাইতে তো বেশি বোঝেন তারা। কারণ তারা ওই এখনকার সরকারের যারা শীর্ষে আছেন, যারা পলিসি মেক করেন, তারা খুব ভালো করে জানতেন যে 5ই জানুয়ারিতে 2 বছর আগে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো তারা ক্ষমতা আসতেন না। সে কারণেই তাদেরকে এগুলো করতে হয়েছে। তাহলে ক্ষমতা আসতেন না কেন? কারণ তখন তিনি এটা নিয়ে অনেক মত আছে। আমি আমাকেও জিজ্ঞেস করছেন তো নাকি? আচ্ছা, আমি আমারটা বলছি। তো এইটা তারা করেছেন বলেই এই কায়দা কানুনগুলো করেছেন। তো তারপরে তখনই যদি তার জনপ্রিয়তার মান এত উচ্চতা এত নিচে নেমে থাকে, তারপরে আরো 2 বছরে কিন্তু আর জনপ্রিয়তা বারবার কোনো কারণ নাই। কারণ যত বেশি ক্ষমতা থাকে তত বেশি পৃথিবীর সমস্ত সরকারের অধিকাংশ ক্ষেত্রে তার জনপ্রিয়তা কমে। আর প্রধান ফল বা প্রধান লাভটা হচ্ছে বড় লোকদের। বড় লোকীকরণের প্রক্রিয়াটা খুব সবল হয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ এই দেশের বড় লোক না, তাহলে ব্যবধানটা অনেক বেড়ে গেছে। আমি বোঝার জন্য বুঝতে চাইছি, আপনি কি বিত্তবান মেন করছেন বড় লোক বলে? আর কি বলবো, বিত্তবান। গ্রেট ম্যান বলে তো গ্রেট ম্যান তো আমি জানি না, গ্রেট ম্যান না, আমি বিত্তবান বলতে বড় লোক বিত্তবানই বলেছে। এটা এর ফলে যেটা হয়েছে, আমি যেহেতু আবার বলছি যে আমি মাঠের, আমি আজকে এই আমার ফিল্ডের ডেটা আসছিল যে মানুষের ধারণা হয়ে গেছে যে সরকারের কাছ থেকে পাওয়ার কিছু নাই, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় সরকার হোক। তো আমাদের যেটাকে রাজনৈতিক সংকট বলছে, এবং কবির তো একটা রাজনৈতিক পত্রিকার সম্পাদক, তো সে অনেক ভালো বিষয়টা বোঝে। কিন্তু আমাদের দেশের মানুষ সকল সরকারি ব্যবস্থা থেকে একটু দূরে একটু থাকতে চায়। তো সেখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের দলগুলো চায় সরকারকে নিয়ে যেতে তার বাড়িতে, আর সাধারণ মানুষ চায় যে আমার বাড়িতে একটু আস্তে ঢুকুক। হয়তো শেষ পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু একটু আস্তে ঢুকুক, কারণ শেষ পর্যন্ত আমাকে আমার অবস্থাটাই দেখতে হবে। যে কারণে আপনি দেখেন আমার দেশে সম্ভবত আর রাজনৈতিক আন্দোলন বলতে যেটা বোঝায়, আমরা যেটা ভাবনায়, আমরা 69 দেখেছি, আমার বয়স ছিল 69 টাকার মতো, অংশগ্রহণ করার মতো বয়স ছিল। 71 দেখেছি আপনার, 90-তে সেই তুলনায় গ্রাম পর্যায়ে এতটা হয়নি, তবে বিভিন্ন জায়গায় হয়েছে, বড় আন্দোলন হয়েছে। সেগুলো আর সম্ভব মানে আন্দোলনটা স্তীমিত হয়ে গেছে। কারণ আপনি আন্দোলন থেকে কিছু পান না।
তো মানুষ কি আন্দোলন কি এক সময় ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়, এটাই কি এটা একটা কারণ হতে পারে বা এরকম কিছু? না, আন্দোলন ডাইভার্ট আমরা হয় না, কিন্তু যারা একটা গণজাগরণের মতো একটা আন্দোলন দেখেছিলাম, যেটা গণজাগরণ শুরুতে কিন্তু অনেকেই আশাবাদী হয়েছিল যে এই তরুণরা অনেক কিছু করবে, বা কিন্তু একসময় দেখেছিলাম আমরা সেটাও- আশাবাদী সবসময় হই, কিন্তু এই তরুণরা যে কিছু করবে এটা তো শহরের মানুষের মধ্যবিত্তের আন্দোলন, এবং এটা তো ছড়িয়ে পড়াটাও তো সম্ভব, কারণ মধ্যবিত্তের চরিত্রই তো আর গ্রামে গিয়ে তো সে আর আন্দোলন করতে যাচ্ছে না, সেটা বিশেষ উদ্দেশ্যে শাহবাগ আন্দোলন করেছিল, সেটা সে হয়তো সফল হয়েছিল, সরকার তখন গেছে তার সঙ্গে এক হয়েছে, এখন তো শেষ হয়ে গেছে, একটা আন্দোলন তো আর শেষ হয় না। তো আমার মতে সাধারণ মানুষ এই আগামী বছরও আরো দূরে যাবে, এবং তারপর হচ্ছে আরো দূরে যাবে। এখন সেই অবস্থাটা কি আমরা পূর্বে দেখেছি কিনা বলতে পারবো না, আমরা ভারত না, আমরা অন্য দেশ না, যে যেখানে রাজনৈতিক আন্দোলন এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো একটু কাছে আসবে। আমাদের দেশে ব্যবধানটা বাড়ছে, তো তার ভালো দিক সেটা হচ্ছে যে নিজের উপরে আমি আত্মনির্ভরশীল হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। মানে না হয় আপনি যদি অন্যের উপরে নির্ভর করেন, একটা সময় সেই মানুষটা দুর্বল হয়ে গেলে তো আপনার নিজেরই ক্ষতি হবে। তো আমার মনে হয় বাংলাদেশের যে চিত্রটা আসছে, এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, সেটা মানুষ নিজের উপরে আত্মনির্ভরশীল হচ্ছে। আত্মনির্ভরশীল না হয়ে তার উপায় নেই, কারণ রাজনীতি তাকে খুব একটা কিছু দিয়েছে বলে সে চোখের সামনে দেখতে পায় না। এটাই হচ্ছে। নুরুল কবির, আপনি নিশ্চয়ই যদি আফসার ভাই বলেছেন যে তার কাছে এই ব্যাপারে তথ্য উপাত্ত আছে, আমরা সেটা দেখি নাই, কিন্তু যদি আমরা সাধারণভাবে জনসম্পৃক্ততা আন্দোলনের মধ্যে না দেখি, কিংবা ধরুন আমি বলছি একদিকে যে আওয়ামী লীগ খুব জনপ্রিয়তা হারিয়েছে, অথচ নির্বাচনে তারা যে সমস্ত অন্যায় বিচারগুলি করছে এগুলির মধ্যে তো রেজিস্ট্যান্স হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না, এটা সত্য। তার মানে হচ্ছে এই ওনার কাছে যে তথ্য উপাত্ত, যে আমার যে সাধারণ অবজারভেশন ধারণা, যে মানুষ যে তার রাজনৈতিকভাবে এইটা একটাকে প্রতিরোধ করবার জন্য আরেকটার পক্ষ অবলম্বন করছে না, তা এটার একটা কারণ হচ্ছে প্রচলিত, আমি বলবো যে প্রচলিত রাজনীতি সম্পর্কে মানুষের একটা সাধারণ অনীহা তৈরি হয়েছে। তো বাংলাদেশের তাহলে রাজনীতির দিক থেকে গণতান্ত্রিক রাজনীতির কথা যদি বলুন, দুটো বড় চ্যালেঞ্জ এখানে আছে, যেটা এই বছর আমরা দেখতে পাবো বা খেয়াল করব যে সেই চ্যালেঞ্জটা সমাজ মোকাবেলা করতে পারে কিনা। একটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের রাজনীতির সম্পৃক্ততা থাকবার কথা, সেটা এখন নাই। অর্থাৎ যখন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে নিজের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক স্বার্থের মেল বন্ধন খুঁজে পায়, তখন মানুষ একটা অর্গানিক রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়। সেখান থেকে বিযুক্ত হয়ে যাওয়া অর্থ হচ্ছে সমাজে এক ধরনের বিরাজনীতিকরণ হচ্ছে। এইটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার, কারণ রাষ্ট্র শেষ পর্যন্ত একটা রাজনৈতিক ব্যবস্থা। এই মানুষ যদি বিরাজনীতিকৃত হয়ে যায়, তাহলে কিন্তু যেই রাষ্ট্রকে নিয়ে আমরা অনেক অহংকার করি, আমি ঠিক অ্যাপারেটাস হিসাবে রাষ্ট্রের কথা বলছি না, সেটা আমি আসবো একটু পরে, এই যে দেশ নিয়ে আমরা যে অহংকার করি, সেই দেশ কিন্তু স্বাধীন, সার্বভৌম এবং নাও থাকতে পারে, এটা একটা বিপদের দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনি লক্ষ্য করুন, সরকারগুলো মানে রাজনৈতিক বা গণতান্ত্রিক ব্যবস্থাটা হওয়ার কথা নয়। একটা সরকার তার জনগণকে ভয় পাওয়ার কথা, অর্থাৎ তার কাজকর্ম জনগণ মনিটর করছে, মনিটরিং করছে। এই কাজকর্মের ভিত্তিতে তাকে আবার পরবর্তী নির্বাচনে জাজ করবে। সে হয়তো ক্ষমতায় রিটেইন করতে পারবে, থেকে যাবে, অথবা ক্ষমতার থেকে সরে যেতে হবে। সেইখানেই যেখানে মানুষের সে থাকে, এম্পাওয়ার থাকে পলিটিক্যালি, সেখানে সরকার জনগণকে ভয় পায়। আমরা লক্ষ্য করছি মানুষ এখন সরকারকে ভয় পায়, সরকারের বাহিনীকে ভয় পায়, সরকারি লোকজনদের সামনে মন খুলে কথা বলে না। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, যেখানে সরকারের আনুগত্য থাকবার কথা জনমতের প্রতি, জনগণের প্রতি, সরকার উল্টো জনগণকে চায় যে তারা তার প্রতি অনুগত থাকুক। এগুলি অত্যন্ত অগণতান্ত্রিক একটা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন। যদি মানুষ আমরা তাহলে কি গণতান্ত্রিক সংগ্রামের দিক থেকে কিংবা অন্যভাবে রাষ্ট্রের গণতন্ত্রায়নের দিক থেকে জমাকলে থাকে, গরিব দেশের জন্য তো বটেই। তো সেইখানে লক্ষ্য করুন, প্রতিটা বড় ধরনের নির্বাচনের আগে সরকারকে প্রথম যে কাজটা করতে হচ্ছে, আমরা লক্ষ্য করছি হাজার হাজার
বিরোধী রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করতে হয়। এটা প্রতিটা বড় বড় নির্বাচনের আগে হচ্ছে। তো যেই সরকারকে 153টা আসনে নির্বাচন না করে আসার ব্যবস্থা করতে হয়, যেই সরকারকে পরবর্তীকালে আপনার স্থানীয় পর্যায়ে নির্বাচনের আগে হাজার হাজার আপনার কর্মীদেরকে গ্রেফতার করতে হয়, তার সেই ব্যবস্থাকে তাকেও যেমন জনপ্রিয় সরকার বলা যায় না, এই সরকারকেও গণতান্ত্রিক সরকার বলা যায় না। অন্যদিকে যাদেরকে গ্রেফতার করে তাদের কি অবস্থা, বিরোধী দলের কি অবস্থা গত বছর ছিল, তার পরিবর্তনটা এখানে বা অন্য কোনো আকার প্রকার আমরা দেখতে পারবো কিনা আমার মনে হয় না। কেন মনে হয় না? আপনি লক্ষ্য করুন, আজকেই সকালবেলা আমরা দেখলাম যে বিএনপির সেক্রেটারি জেনারেল, ব্যক্তিগতভাবে সম্মানিত লোক এবং তার অনেক কি বলে যে অ্যাডমায়ার আছে, এমনকি সরকারি দলের মধ্যেও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এই মির্জা ফখরুল, উনি বললেন এই বছরে বিএনপির মূল চ্যালেঞ্জ হল গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমি এটা শুনে যেটা আমার মনে হলো, আসলে একটা বিরোধী দল হিসেবে একটা গণতান্ত্রিক ডিসপেন্সেশনের মধ্যে তারা তাদের চ্যালেঞ্জটা কি এইটাই এখনো ঠিক মতো শনাক্ত করতে পারে নাই। তাদের চ্যালেঞ্জ হচ্ছে উনি কি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। তো একটা সংগঠন যে নিজে গণতান্ত্রিক না, সেই সংগঠন যেমন ক্ষমতায় থেকে গণতন্ত্র দিতে পারে না, আবার ক্ষমতার বাইরে থেকেও সে গণতন্ত্র উদ্ধার করতে পারে না। তার 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে তার পার্টির মধ্যে, অর্থাৎ ওইখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে পারে কিনা। 2 নম্বর কথা হচ্ছে তারা যে বিভিন্ন নির্বাচনে যে ক্যান্ডিডেট ঠিক করে, এই ক্যান্ডিডেট ঠিক করাটাও তাদের দলীয় ভেতরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক করে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেই কারণে এই সরকার অজনপ্রিয় কিংবা আমরা গণতান্ত্রিক বলছি না, বা কতগুলো জিনিস প্রতিদিন আমরা দেখতে পাই, যেমন ধরুন একদিক থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি ব্যাংক উজাড় হচ্ছে। তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে একটা বিশেষ শ্রেণীর বা বিশেষ দলের সঙ্গের লোকের ব্যাংক লুট করবার কথা ছিল না, কিংবা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সাম্য থাকবার কথা ছিল। আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা দেখছি যে সরকারের পরিসংখ্যানই বলে এখন যে প্রতিদিন আমাদের বা প্রতি বছর সমাজের মধ্যে আপনার বৈষম্যহীনতা বাড়ছে, কিংবা আইনের শাসন বৈষম্য বাড়ছে। তো আইনের শাসন থাকবার কথা ছিল। আমরা দেখছি যে গুম, খুন এবং একই সঙ্গে গুপ্ত হত্যা, তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চলছে। এই যে এই কাজগুলো করছে না বলেই করছে বলেই এই সরকারকে আমরা অগণতান্ত্রিক বলছি। তাহলে গণতন্ত্র উদ্ধার করবার জন্য তারা যারা ক্ষমতার বাইরে আছেন তারাও তো এখনো পর্যন্ত আমাদেরকে এই কথা বলেন নাই জনগণকে, যে তারা ক্ষমতায় গেলে এই সমস্ত কাজ যারা করেছে তাদের বিচার করবে এবং নিজেরা এই কর্মগুলি কখনো করবেন না। ফলে জাস্ট একটা বাক্য শেষ করে আমি পড়বে যে ফলে একদিক থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ঘটনা প্রবাহ এই বছরে নতুন করে পরিবর্তন হওয়ার এখনো কোনো লক্ষণ সরকারের দিক থেকে নাই। অন্যদিক থেকে বিরোধী দল তার চ্যালেঞ্জ হিসেবে গণতন্ত্র উদ্ধারের জন্য যে চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করবার কথা সেটাও করে নাই। ফলে আমার ধারণা যে পাস্ট যদি হয় প্রেজেন্ট পলিটিক্স, তাহলে এই বছর সেই পলিটিক্সটার ধরন কোনো গুণগত উত্তরণ ঘটবে বলে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আপনি কি সহমত পোষণ করছেন এক্ষেত্রে? আমি তো এই মুহূর্তে সাংবাদিক হিসেবে বলবো না, আমি ইতিহাসের লোক হিসেবে বলবো যে কবি যে কথাগুলো বলছিল এটা তো বর্ণনা, বর্তমান অবস্থার বর্ণনা। আমার কাছে যেটা মনে হয় যে ইতিহাসের কি এই খণ্ডনটা সম্ভব না, ইতিহাসটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি বলেন, যেটা একেবারে শেষ পর্যায়েটা শুরু হয়েছিল 6 দফা আন্দোলনের মাধ্যমে। 6 দফা ছিল বৈষম্য বিরোধী তার আন্দোলন, এবং সেটার ভিত্তিতে কিন্তু পাকিস্তানিরা এটাই পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সেই কারণেই পাকিস্তানিরা নির্বাচনে আওয়ামী লীগ জিতে যাওয়ার পরে তাদের ক্ষমতা হস্তান্তর করেনি। তাদের ক্ষমতা দিলে আর পাকিস্তান থাকে না, এটাই ছিল কারণ। 71 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের, যেহেতু আমি গবেষণা করি, মুক্তিযুদ্ধ আমার গবেষণার প্রধান বিষয়, বৈষম্যর বিষয়টা কিন্তু খুব প্রবল ছিল। তো মানুষ কি মুক্তিযুদ্ধ করতে গেছে যে এটা ভেবে যে আমি বৈষম্য থাকবে না, এখানে গণতান্ত্রিক অধিকার থাকবে, এরকম না। সে টিকে থাকার জন্য তার জীবনটা কি, তার জীবনটা হচ্ছে কম বৈষম্য থাকবে, মানুষের মধ্যে একটা সহমর্মিতা থাকবে, মানুষ খেতে পাবে, পড়তে পাবে, বাচ্চাদের স্কুলে দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি যদি 72 সালের পর থেকে অবস্থাটা দেখেন,
তাহলে আপনি কোনো কারণে বলতে পারবেন না যে যেসব সরকারগুলো দলগুলো এসছে বিভিন্ন সময় তারা জনগণের কথা খুব একটা চিন্তা করে তারা রাজনীতি করেছে। মোটামুটি এই যে রাষ্ট্রকে আমরা, এটা আমি পড়াবার কথাই বলি, যে রাষ্ট্রকে পড়াতে গিয়ে আমরা যেটা করি সরকার আর রাষ্ট্র সমার্থক করে ফেলি, এটা খুব তাত্ত্বিকভাবে ভ্রান্ত। রাষ্ট্রের অধীনে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সরকারি অংশ, একটা হচ্ছে সামাজিক অংশ। সামাজিক অংশ বারবার ৭১ সালে সামাজিক অংশের বিজয় হয়েছিল, সরকারি অংশের এত বড় বিজয়টা ছিল না। মানুষ সমাজ যদি না ৭১-এ মানুষ বাংলাদেশের পক্ষে দাঁড়াতো, দেশ স্বাধীন হতো না। তারা বর্জিত, তাদেরকে বাদ দিয়ে আপনি রাজনীতি তৈরি করছেন। সেক্ষেত্রে ৭২-এর পরে মানুষে এইটা থেকে দূরে যাচ্ছে, সরকার থেকে দূরে যাচ্ছে। কিন্তু সরকার যারা চালায়, তারা সে আওয়ামী লীগ হোক কি বিএনপি হোক, আর তো কোনো দল আর সেনাবাহিনী, এই তিনটা দলই তো আমাদের দেশে রাজনীতিতে ক্ষমতায় আসে। তিনজনদের আর্থিক অবস্থা খুব ভালো হচ্ছে। মোটামুটি বড় লোক বলতে আপনি যদি বোঝান, তাহলে এই তিন দলেরই লোকের বাইরে তো আপনি এমনিতে বড় লোকও হতে পারবেন না। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই স্বাধীনতা